নিঃশব্দ কথার এ মহোৎসবে আহমদ মুসা একসময় শব্দ করে উঠল, বলল, অন্ধকার ও নিস্তব্ধতা এক অবিভাজ্য সত্তা। এই সত্তার রাজত্ব গোটা আকাশ জুড়ে। আকাশের মতো শত কোটি তারার দ্বীপ সেখানে আলো জ্বালায় না, আলোকিত করে মানুষের পৃথিবীর মতো পৃথিবীকে। প্রতিবিম্বিত হয় শুধুই মানুষের চোখে। পৃথিবীর আলো এবং মানুষ শব্দ ও সচলতারূপী জীবনের প্রতীক। পৃথিবীর দিন তাই আজকের নানা বিশ্ব চরাচরের একমাত্র জীবন। এই পৃথিবীর প্রতিটি রাত আবার অন্ধকার ও নিঃশব্দ মহাকাশের সাথে হয় একাকার, হয়ে দাঁড়ায় একখণ্ড মৃত্যুর প্রতিবিম্ব। আমাদের এই পৃথিবীতে জীবন মৃত্যুর এই খেলা চলছে প্রতিদিন। জীবন মৃত্যুর দুই রূপ প্রতিদিনই মূর্তিমান হয়ে আবির্ভূত হচ্ছে আমাদের চোখের সামনে। কিন্তু আমরা মানুষদের অনেককেই দিনের জীবন যতটা বিমুগ্ধ করে, রাতের মৃত্যু মহড়া ততটা ভীত করে না। কিন্তু ভাইয়া, মানুষ মৃত্যুকে ভয় করে বলেই জীবনকে তারা বেশি ভালোবাসে, বলল হাসান তারিক। তোমার কথা দৃশ্যত ঠিক হাসান তারিক, কিন্তু এটা শেষ কথা নয়। মৃত্যুকে সত্যিই ভয় করলে জীবনকে ভালোবাসা তাদের বেহিসাব হতে পারত না। জীবনকে ভালোবাসা ভালো, কিন্তু বেহিসাব হওয়া দোষের। জীবন সম্পর্কে বেহিসাব হওয়ার অর্থ মৃত্যু বা পরকাল সম্পর্কে বেহিসাব হওয়া, এবং এই চরিত্র মানুষকে স্বৈরাচারী ফেরাউন করে তোলে। আহমদ মুসা বলল, জীবনকে হিসেবি করার এবং বেহিসাবি না করার ভেদ রেখা সবার জন্য সহজ নয় ভাইয়া, বলল হাসান তারিক। হালাল উপার্জন কোনটা, কে না তা জানে বলতো? মানুষকে ভালোবাসা উচিত, নিজ সহকার অধিকার হরণ না করা কর্তব্য। জীবন পরিচালনা সম্পর্কে মৌলিক বিধান দেওয়ার অধিকার একমাত্র স্রষ্টার, এবং তা মান্য করা সকলের জন্য অপরিহার্য। এই কথাগুলো কে না জানে? ইসলাম তো এই কথাগুলোরই সমষ্টি। জীবন পরিচালনা সম্পর্কে এই সব বিধি বিবেচনায় তো হিসাব বেহিসাবের ভেদরেখা। তাদের অনুচ্চ কণ্ঠের এই ভারী আলোচনা চলতেই থাকল। একসময় আপনাতেই তা বন্ধ হয়ে গেল। তাদের দুজনেরই চোখ গিয়ে নিবদ্ধ হল সামনের জ্যোৎস্না জলরাশির উপর। চাঁদ তখন মাথার উপরে। মাথার উপরে চাঁদ যেন শান্ত সাগরের পানিতে নেমে আসার উপারে স্বর্গ। সাগরের বুক থেকে হাসান তারিকের চোখ এক সময় ফিরে তাকালো তার ঘড়ির দিকে। দেখল রাত ৩টা বাজে। ঘড়ি থেকে চোখ সরিয়ে নিয়ে অনেকটা স্বগদোক্তির মতোই বলল, শেখুল ইসলামকে সাউতরাহ নিয়ে যেতে ওরা এখানে আসবে কেন ভাইয়া? আহমদ মুসা কথা বলে উঠল, কেন জানি না, তবে তথ্য যেটা জানা গেছে সেটা হলো ওদের রুট এখন হারতা হয়ে সাউতরাহ। রুট হারতা হয়ে যাওয়ার অর্থ হারতা ওদের একটা স্টেশন। স্টেশনে কি হয়? নামা ওঠা হয়। এই বিবেচনা থেকে আমরা বলতে পারি হারতার কোথাও এসে ওরা নামবে। তারপর হারতা থেকে তাদের নতুন যাত্রা হবে সাউতরাহ দ্বীপে। কিন্তু হারতার সেই স্টেশনটা যে এই শান্তাসীমা উপত্যকা হবে, সেটা কি একেবারে নিশ্চিত? আবার জিজ্ঞাসা হাসান তারিকের। কেলভিন ও অন্যান্য সূত্রে যা এ পর্যন্ত জানা গেছে তাতে শান্তাসীমায় হয় তাদের সেই স্টেশন, বলল আহমদ মুসা। হাসান তারিক কিছু বলতে যাচ্ছিল, হঠাৎ আহমদ মুসা তার মুখ চেপে ধরে কথা বন্ধ করে দিল। হাসান তারিক বিস্ময়ে আহমদ মুসার দিকে চোখ ফিরিয়ে দেখল তার উদ্গ্রীব দু চোখ চন্দ্রালোকিত সাগরের জলের উপর নিবদ্ধ। সে যেন কিছু দেখছে বিস্ময়ের সাথে। কি ভাইয়া? জিজ্ঞেস করল হাসান তারিক ফিসফিসে কণ্ঠে। দেখো, সাবমেরিনের পেরিস্কোপ ও পানির আন্দোলন, ফিসফিসে কণ্ঠে বলল আহমদ মুসা। হাসান তারিকও দেখতে পেয়েছে। বিস্ময় আনন্দ তার চোখে মুখে। বলল, ভাইয়া, একটা সাবমেরিন ভেসে উঠেছে। হ্যাঁ, বলে আহমদ মুসা উঠে দাঁড়িয়ে বলল, এসো আমরা একটু আড়ালে যাই। ওরা দুজনে পেছনের একটা বড় পাথরের আড়ালে চলে গেল। সাবমেরিনটা ভেসে উঠল। মিনি সাবমেরিন। পুরোটা ভেসে উঠল না, আধা আধি। মিনি সাবমেরিনের পেরিস্কোপ ও অ্যান্টেনাগুলো, সেইলটা মাত্র দেখা যেতে লাগলো। গোটা দেহটা পানির তলায় রয়ে গেল। মিনি সাবমেরিনটা এগিয়ে এলো পাথরে জেটির দিকে। তার ডুবে থাকা নোজটা
একেবারে যেন যেটির ডুবে থাকা গায়ে এসে ঠেকল। আনন্দে চোখ উজ্জ্বল হয়ে উঠেছে আহমদ মুসা ও হাসান তারিক দুজনেরই। তারা ভাবতে লাগল, এই এক্ষুনি মিনি সাবমেরিন পুরোটা ভেসে উঠবে, খুলে যাবে পিঠের হ্যাচটা, বেরিয়ে আসবে মানুষ। শেখুল ইসলামকে এই মিনি সাবমেরিনে আনা হচ্ছে সাউতোরাহতে পৌঁছানোর জন্য। কিন্তু না, মিনি সাবমেরিনটা ভেসে উঠল না। পলপল করে বয়ে চলল সময়। কেটে গেল আধ ঘন্টার মতো। একসময় হঠাৎ সাবমেরিনটা ডুবে গেল। প্রবলভাবে পানি আন্দোলিত হয়ে উঠল। চলে যাচ্ছে মিনি সাবমেরিনটা। পূর্ব দিক থেকে এসেছিল, সে পূর্ব দিকেই আবার চলে গেল। স্তম্ভিত আহমদ মুসা ও হাসান তারিক। তাদের চোখে মুখে হতাশার চিহ্ন। তারা খুবই আশা করেছিল শেখুল ইসলামের দেখা তারা পাবে এবং তাকে মুক্ত করার জন্য কিছু করতে পারবে। ভাবতে লাগলো তারা, মিনি সাবমেরিনটা ভেসে উঠল না কেন? তাদের উপস্থিতি কি টের পেয়েছে সাবমেরিনটা? তাদের উপস্থিতি টের পেয়েই কি মিনি সাবমেরিনটা ভেসে না উঠেই চলে গেল? কিন্তু শেখুল ইসলামকে সাউতোরাহতে পৌঁছাবার তাহলে কি হলো? মিশন কি বাতিল করতে পারে? না পরিস্থিতি দেখে ফিরে গেল মিনি সাবমেরিনটা অন্য কোনো কাজে? ফিরে আসবে কি আবার? অপেক্ষা করাই ঠিক মনে করল আহমদ মুসা। অন্ধকারের মধ্যে পাথরে বসে আবার অপেক্ষা করার পালা। ফিসফিস করে গল্প চলল আবার। হাসান তারিক বলল, ভাইয়া, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 1948 সালে ফিলিস্তিনে ইহুদিদের ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার আগ পর্যন্ত খ্রিস্টান ও ইহুদিদের মধ্যে ছিল সাপে নেউলে সম্পর্ক। তারই একটা প্রকাশ ছিল হিটলারের ইহুদি নিধন। তারা ইহুদিদের বোঝা মাথা থেকে নামাবার জন্যে ফিলিস্তিনে ইসরায়েল রাষ্ট্র চাপিয়ে দিয়ে ইহুদিদের ওখানে পাঠালো। তারপর ইহুদিবাদী ও মুসলমানদের মধ্যে বিরোধ শুরু হলো, আর সখ্যতা গড়ে উঠল খ্রিস্টান ও ইহুদিবাদীদের মধ্যে, বিশেষ করে আরব বিশ্বকে শায়েস্তা করার জন্য। আমার মনে হচ্ছে খ্রিস্টান ও ইহুদিদের মধ্যেকার হানিমুন শেষ হতে যাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রে ইহুদিদের বিপর্যয় তারই যাত্রা শুরু বলে মনে হয়। তুমি বুঝলেও ইহুদিরা বুঝেনি। তারা মনে করছে মুসলমানদের সাহায্য ও পরামর্শে খ্রিস্টানরা ইহুদিদের নানা দোষ ত্রুটি ধরছে ও অভিযুক্ত করছে। তাদের নিজেদের ষড়যন্ত্র ও অপকীর্তি যে তাদের বিপর্যয় ঘটাচ্ছে সে কথা তারা একেবারেই আড়ালে রাখছে। তারা ভাবছে মুসলমানদের ঘাড় ভাঙতে পারলে আবার তারা খ্রিস্টানদের মাথায় উঠে বসতে পারবে, বলল আহমদ মুসা। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের মাথায় বসে টুইন টাওয়ার ধ্বংসের দায় মুসলমানদের ঘাড়ে চাপিয়েও মুসলমানদের মাথা ভাঙতে পারেনি ইহুদিরা। এখন কি পারবে? এখন তো তারা আত্মরক্ষায় নেমেছে। হাসান তারিক বলল। আত্মরক্ষায় নেমেছে বলছো কেন? বলল আহমদ মুসা। ওরা এখন টুইন টাওয়ার ধ্বংসের কাহিনী ধামাচাপা দিতে সর্বশক্তি নিয়োগ করছে। হাসান তারিক বলল, ঠিক, কিন্তু সেই সাথে ওরা মুসলমানদের ঘাড় ভাঙারও চেষ্টা করছে। মুসলমানদেরকে ওরা বুদ্ধিভিত্তিকভাবে নেতৃত্বহীন করার চেষ্টা চালাচ্ছে। সাউতোরাহ দ্বীপে যাদের আটকে রাখা হয়েছে তাদের মধ্যে জনসাতেককে টুইন টাওয়ার ঘটনার তদন্তের সাথে জড়িত থাকার কারণে আটক করা হয়েছে। অন্যরা সবাই মুসলিম বিশ্বের বিভিন্ন প্রান্তের মুসলিম বুদ্ধিজীবী নেতা, বলল আহমদ মুসা। কিন্তু ভাইয়া, এভাবে কি একটা জাতির ঘাড় ভাঙা যায়? হাসান তারিক বলল। সেটা ভিন্ন প্রশ্ন, কিন্তু ইহুদিবাদীদের ষড়যন্ত্রের ঘর রক্ষা করতে হলে মুসলমানদের সচেতনতা ও সক্রিয়তা ধ্বংস করতে হবে। এটাই তাদের কাছে বড় কথা, বলল আহমদ মুসা। কথা শেষ করে আহমদ মুসা হঠাৎ মাথা খাড়া করে সোজা হল। দৃষ্টি তার জ্যোৎস্না স্নাত সাগরের বুকে। ফিসফিসে কণ্ঠে বলে উঠল সে, হাসান, আবার সে পেরিস্কোপ, পানির সে আন্দোলন, উপকূলের দিকে আসছে একটি সাবমেরিন। মিনি সাবমেরিনটা কি আবার ফিরে এলো? বলল হাসান তারিক। হতে পারে, কিন্তু এ আসছে পশ্চিম দিক থেকে। আহমদ মুসা বলল। আগের মতো মিনি সাবমেরিনটি ভেসে উঠল। তার সেইল ও অ্যান্টেনাগুলো শুধু দেখা যেতে লাগল। আধা ভেসে ওঠা মিনি সাবমেরিনটি আগের মতোই উপকূলের পাথরে জেটির মুখোমুখি এসে দাঁড়াল। তার ডুবে থাকা নোজটা যেন পাথরে জেটি স্পর্শ করছে।
আবার আশান্বিত হল আহমাদ মুসা ও হাসান তারিক। এক্ষুনি মিনি সাবমেরিনটা পুরো ভেসে উঠবে এবং তার হ্যাচ খুলে বেরিয়ে আসবে মানুষ। এই আশায় চলল তাদের অপেক্ষা। কিন্তু অর্ধ ভেসে ওঠা মিনি সাবমেরিনটি নিশ্চল দাঁড়িয়ে থাকল, পুরো ভেসে উঠল না। উদ্গ্রীব অপেক্ষার মধ্যে সময় কতটা বয়ে গেল তারা খেয়াল করেনি। হঠাৎ এক সময় মিনি সাবমেরিনটা ঝাঁকুনি দিয়ে উঠল। আন্দোলিত হলো পানি, সরে গেল মিনি সাবমেরিনটা পাথুরে জেটি থেকে। তারপর ঝুপ করে ডুবে গেল পানির তলায়। ভেসে থাকলো মাত্র পেরিস্কোপটা। দ্রুত চলতে লাগলো মিনি সাবমেরিনটা, যেদিক থেকে এসেছিল সেই পশ্চিমে। আহমাদ মুসা ও হাসান তারিক দুজনেরই চোখ সেদিকে নিবদ্ধ। চোখে তাদের শূন্য দৃষ্টি, মুখের চেহারায় বোকা বনে যাবার ভাব। মিনি সাবমেরিনটা দুবারই তার চেহারা দেখিয়ে চলে গেল। ভেসে উঠেও আবার উঠল না, উপকূলে ভিড়েও কেউ নামল না। তাদের কাজ করা দেখানোই কি ওদের উদ্দেশ্য? ওরা কি তাহলে টের পেয়েছে আহমাদ মুসারা এখানে? কিন্তু কিভাবে জানবে ওখানে ওদের কেউ বাঁচেনি যে আমাদের ফলো করবে? উঠে দাঁড়ালো আহমাদ মুসা, হাসান তারিকও। দুজনে এসে পায়চারি করলো গোটা পাথুরে জেটিটাই, যেখানে দুটো সাবমেরিন এসে দাঁড়িয়েছিল। সেখানে তারা অনেকক্ষণ দাঁড়ালো, কিন্তু কিছুই বুঝল না। ঘুরে দাঁড়ালো আহমাদ মুসা, বলল, চলো হাসান তারিক, এখানকার কিচ্ছা শেষ। বলে চলতে লাগলো আহমাদ মুসা। হাসান তারিকও চলতে শুরু করে। হাসান তারিক বলল, কিচ্ছা তো বাকি রইল না ভাইয়া। কেলভিন মারা গেল, ওখানেও কেউ বাঁচল না, এখানে এসেও কিছু মিলল না। সামনে এগোবো আমরা কি করে? শেখুল ইসলামকে তো কোনো সাহায্য আমরা করতে পারলাম না। হতাশার সুর হাসান তারিকের কণ্ঠে। হতাশ হচ্ছ কেন হাসান তারিক? এখানে এসে বিরাট লাভ করেছি আমরা। প্রমাণ হলো এটাই মিনি সাবমেরিনের ঘাঁটি। তার উপর আমরা দেখলাম ওদের মিনি সাবমেরিনটা। আজ দেখলাম কালও তো নিশ্চয় আমরা উঠব। সামনে এগোবার পথ নিশ্চয় আল্লাহ করে দেবেন। আহমাদ মুসা বলল, তাই যেন হয় ভাইয়া, বলল হাসান তারিক। শান্তাসীমা উপত্যকা বেরিয়ে এলো ওরা। ঝোপের আড়ালে ওরা গাড়ি লুকিয়ে এসেছিল। গাড়িতে গিয়ে উঠল আহমাদ মুসারা। তারা গাড়ি স্টার্ট দেবার আগেই হঠাৎ তাদের কানে এলো আরেকটি গাড়ি স্টার্ট দেবার শব্দ। আহমাদ মুসা তাকালো হাসান তারিকের দিকে। হাসান তারিক গাড়ি থেকে দ্রুত বেরিয়ে ছুটল রাস্তার দিকে। রাস্তায় গিয়ে যখন সে পৌঁছল, দেখল একটা গাড়ি রাস্তার এপাশেরই কিছু পশ্চিমে একটা ঝোপ থেকে একটা গাড়ি বেরিয়ে পূর্ব দিকে ছুটল। হাসান তারিক ছুটল তার গাড়ির দিকে। গাড়িতে উঠে বসতে বসতে বলল, আমাদের পাশের ঝোপ থেকে একটা গাড়ি বেরিয়ে পূর্ব দিকে যাচ্ছে। শুনতেই আহমাদ মুসার দু চোখে বিস্ময়ের একটা ঝলক খেলে গেল। কুঞ্চিত হলো তার কপাল। গাড়ি স্টার্ট দিতে দিতে সে বলল, আমাদের পাশের ঝোপ থেকে বেরিয়ে এসেছে? আহমাদ মুসার কণ্ঠেও বিস্ময়। হ্যাঁ ভাইয়া, রাস্তার পাশে গজ ৩০ পশ্চিমের একটা ঝোপ থেকে বেরিয়ে এলো গাড়িটা, বলল হাসান তারিক। আহমাদ মুসার গাড়ি বেরিয়ে এসেছে রাস্তায়। তীর বরাবর সোজা রাস্তায় সে দেখতে পেল সামনের গাড়িটার পেছনের লাল দুটো আলো। ধরতে হবে গাড়িটাকে হাসান। গাড়িটা আমাদের ফলো করে এখানে এসেছিল কিনা তা দেখতে হবে, আহমাদ মুসা বলল। না ভাইয়া, গাড়িটা যদি আমাদের ফলো করে এখানে এসে থাকতো তাহলে আমরা যাওয়ার আগে সে এভাবে পালাতো না। তবে আমার মনে হয় কোনো একটা রহস্য আছে যা আমি বুঝতে পারছি না। আহমাদ মুসার গাড়ির স্পিডোমিটারের কাঁটা দ্রুত উঠতে লাগলো ৭০ থেকে ৮০, ৮০ থেকে ১০০, ১৩০-এ কাঁটা স্থির হলো। কাঁপছে গাড়ি, ছুটে চলছে পাগলের মতো। কম্পনরত স্টিয়ারিং হুইলে হাত রেখে সামনে স্থির দৃষ্টি ফেলে শকত কণ্ঠে আহমাদ মুসা বলল, তুমি ঠিক বলেছ হাসান তারিক, গাড়িটা আমাদের ফলো করে এলে পালাতো না। কোনো কারণে পালালেও পেছনের আলো জ্বালিয়ে রাখত না। আমারও তাই মনে হয় ভাইয়া। কিন্তু ভাইয়া, এই ঝোপের আড়ালে গাড়িটি এলো কেন? বলল হাসান তারিক। সেটাই তো প্রশ্ন। সামনে চলো, উত্তর পাওয়া যায় কিনা দেখি, আহমাদ মুসা বলল। ঝড়ের বেগে চলছে আহমাদ মুসার গাড়ি। সামনের গাড়িটি আগের সে একই মধ্যম গতিতে চলছে। সামনের গাড়িটার অনেক কাছে চলে এসেছে আহমাদ মুসা। আল্লাহর শুক্রিয়া, গাড়িটা আমাদের একটুও সন্দেহ করেনি হাসান তারিক, বলল আহমাদ মুসা। গাড়িটার একদম পেছনে চলে এসেছে আহমাদ মুসার গাড়ি। হঠাৎ গাড়িটার নম্বরের উপর নজর পড়তেই চমকে উঠল আহমাদ মুসা।
দ্রুত কণ্ঠে আহমদ মুসা বলল, হাসান তারিক, গাড়ির নম্বরটা দেখো। পলা জোন্সকে উদ্ধারের জন্যে মিস্টার ভিক্টর রায়ার অফিসে ঢোকার সময় এই গাড়িটাই দেখেছিলাম। আবার বেরোবার সময়ও দেখেছিলাম গাড়িটাকে দাঁড়িয়ে থাকতে। আর এটা ভিক্টর রায়ার গাড়ি নয় এবং সোফিয়া সুসানের গাড়িও নয়। যদি তাই হয় তাহলে গাড়িটা অবশ্যই WFA এর হবে। থামল আহমদ মুসা, বলল, হাসান তারিক, ঠিক ভাইয়া, মিস্টার ভিক্টর রায়ার হলে সেটা সরকারি গাড়ি হতো, আর মিস সুসানের গাড়ি তো আমাদের সাথে হাসপাতালে গিয়েছিল, সুতরাং আপনার অনুমানই ঠিক। আহমদ মুসা আর কোনো কথা বলল না। গাড়ির গতি আকস্মিক আরও বেড়ে গেল। মিনিট দুয়েকের মধ্যে আহমদ মুসার গাড়ি সামনের গাড়িকে ক্রস করে কিছুটা সামনে এগিয়ে বাঁক নিয়ে গাড়িটাকে ব্লক করে দাঁড়ালো। গাড়িটা আহমদ মুসাদের গাড়িকে পাশ কাটাবার চেষ্টা করে না পেরে দ্রুত ঘুরে পেছন দিকে পালাবার চেষ্টা করল। হাসান তারিকের পাশের জানালা খোলা ছিল। জ্যাকেটের পকেট থেকে রিভলভার তুলে নিয়ে হাসান তারিক গুলি করল। পলায়ন পর গাড়িটা তখনও সোজা হয়ে সারেনি। হাসান তারিকের গুলি গিয়ে বিদ্ধ করল গাড়িটার সামনের চাকার টায়ার। মুখ থুবড়ে পড়ল গাড়িটা। আহমদ মুসা ও হাসান তারিক গাড়ি থেকে বেরিয়ে ছুটল ওই গাড়িটার দিকে। গাড়ির আরোহী বেরিয়ে এসেছিল গাড়ি থেকে, পালাবার জন্য দৌড় দিয়েছিল। হাসান তারিক ঝাঁপিয়ে পড়ল তার উপর। মধ্যবয়সী লোক, কিন্তু লোকটি স্টিল রোবটের মতো শক্ত এবং সেরকমই শক্তি। তাকে বাগে আনতে সময় লাগলো হাসান তারিকের। অবশেষে আহমদ মুসারা তাকে টেনে তুলল তাদের গাড়িতে। সময় বেশি নিল না। অল্প দূরে রাস্তা থেকে নেমে একটা ঝোপের আড়ালে একটা ফাঁকা জায়গায় গাড়ি দাঁড় করালো। গাড়ি থেকে নামলো লোকটিকে দাঁড় করিয়ে গাড়িতে হেলান দিয়ে দাঁড়ালো আহমদ মুসা। লোকটি রাগে ফুঁসছে। দাঁড়িয়েই বলে উঠল, কে তোমরা? আমাকে এভাবে আক্রমণ করার অর্থ কি? কি চাও তোমরা? বলে লোকটি তার চোখ আহমদ মুসা এবং হাসান তারিকের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। চাঁদের আলোতে সে আহমদ মুসা ও হাসান তারিককে ভালো করে দেখার চেষ্টা করল। আহমদ মুসা বলল, বেশি কিছু চাই না, শান্তাসীমা উপত্যকায় কি করছিলে তাই জানতে চাই। শান্তাসীমা উপত্যকায় আমি চিনি না, বলল লোকটি। কেলভিন চিনত, তুমি চিনবে না কেন? আহমদ মুসা বলল। লোকটি সঙ্গে সঙ্গে উত্তর দিল না। তার দু চোখ উঠে এলো আহমদ মুসার দিকে, যেন দৃষ্টি আরো তীক্ষ্ণ করে আহমদ মুসাকে আরো গভীরভাবে দেখার চেষ্টা করছে। এক সময় বলে উঠল সে, ও তাহলে আহমদ মুসারাই তোমরা? আমার প্রশ্নের জবাব দাও, গর্জে উঠল আহমদ মুসা। তোমরা আমাদের সর্বনাশের মূল, কোনো জবাব তোমরা পাবে না, বলল লোকটি দৃঢ় কণ্ঠে। কথা বলাতে আমরা জানি। কেলভিনকেও মুখ খুলতে হয়েছিল, আহমদ মুসা বলল। লোকটি হো হো করে হেসে উঠল, বলল, কেলভিন তোমাদের কিছুই বলেনি, বললে আমাকে প্রশ্ন করারই দরকার হতো না। আহমদ মুসা তার দিকে রিভলভার তুলে বলল, নষ্ট করার মতো সময় আমাদের নেই, বলো শেখুল ইসলাম আহমদ মুহাম্মদ কোথায়? লোকটি আবার হো হো করে হেসে উঠল, বলল, জানি তোমরা কথা বলাতে পারো, কিন্তু লাশ তো কথা বলে না। বলে লোকটি তার একটা আঙ্গুল কামড়ে ধরল। কি ঘটছে বুঝতে পারল আহমদ মুসা। সঙ্গে সঙ্গে আহমদ মুসা তার উপর ঝাঁপিয়ে পড়ল। লোকটির হাত ছিনিয়ে আনলো তার মুখ থেকে, কিন্তু দেখল লোকটির আঙ্গুল খালি। নিশ্চয় আংটিটা লোকটির মুখে। আহমদ মুসা তার মুখে হাত দিয়ে দেখল মুখ শিথিল। বুঝল লোকটা সত্যি লাশ হয়ে গেছে। উঠে দাঁড়ালো তারা। বলল, হাসান তারিক, পটাশিয়াম সায়ানাইডের আংটি ছিল তার হাতে। লাশ তো এখন আর কথা বলতে পারবে না, দেখো সার্চ করে কিছু পাও কিনা। আহমদ মুসা আবার গিয়ে গাড়িতে ঠেস দিয়ে দাঁড়ালো। মনটা খারাপ হয়ে গেছে তার। মানুষের জীবন মৃত্যু এত কাছাকাছি, আর একটা মিথ্যা বিশ্বাসের জন্যে মানুষ এমন অবলীলাক্রমে জীবন দিতে পারে। তাহলে তাদের তুলনায় মুসলমানরা কত পেছনে। ভাবনায় ডুবে গিয়েছিল আহমদ মুসা। হাসান তারিকের কথায় তার সম্বিত ফিরে এলো। হাসান তারিক বলছে, ভাইয়া, ঠিকানা লেখা একটা চিরকুট ছাড়া আর কাজ থেকে কোনো উল্লেখ করার মতো কিছু পাওয়া যায়নি। চিরকুটে কি আছে? বলল আহমদ মুসা। কয়েক লাইন লেখা, এখনো পড়তে পারেনি, হাসান তারিক বলল। সোজা হয়ে দাঁড়ালো আহমদ মুসা, বলল, দাও দেখি।
আহমদ মুসা চিরকুটটা হাতে নিয়ে গাড়ির ভেতরে ঢুকে গিয়ে পড়তে লাগলো। সুলিভান, আজকে সন্ধ্যায় 71 বে স্ট্রিটে এসো। এভাবে চলতে পারে না। বস ভীষণ ক্ষুব্ধ। আমরা এখন ডু অর ডাই কন্ডিশনে। ডেভিড ডেনিম। চিরকুটটা পড়ে আহমদ মুসা হাসান তারিকের দিকে তাকালো। আহমদ মুসা তার দিকে চিরকুটটা তুলে ধরে বলল, পড়ো। হাসান তারিক চিরকুটটা পড়েই উঠে বলল, আমাদের পরবর্তী গন্তব্য হল 71 বে স্ট্রিট। হ্যাঁ তাই বলে আহমদ মুসা গাড়ি স্টার্ট দিল। সাউতরা দ্বীপের আন্ডারগ্রাউন্ড জেলখানা। জেলখানা বলা ঠিক নয়, আসলে বিশাল এক কনসেন্ট্রেশন ক্যাম্প এটা। WFA নেতা আজর ওয়াইজম্যান শত নির্যাতনে নিপিষ্ট বন্দীদের বিদ্রুপ করে বলে, আল্লাহ নাকি তোমাদের জন্য মহা সাড়ম্বরে মহাসুখের বেহেশত সাজিয়ে রেখেছেন। সেখানে যাবার আগে দোজখের স্বাদটা নিয়ে যাও। আর বন্দিখানা বা কনসেন্ট্রেশন ক্যাম্পটা আন্ডারগ্রাউন্ড এই অর্থে যে মাঝে মাঝে বন্দিখানা মাটির উপর থেকে আন্ডারগ্রাউন্ডে নেমে আসে। বন্দিখানাটা ছাদ জুড়ে বাগান, উপর থেকে দেখলে মনে হবে সুন্দর সবুজ পরিচ্ছন্ন একটা ভূখণ্ড। যখন বন্দিখানাটা আন্ডারগ্রাউন্ডে চলে যায় তখন তো কথাই নেই। কেউ উপর থেকে দেখে হাজার চেষ্টা করেও বলতে পারবে না যে বাগানটা কৃত্রিম কিছু এবং এর নিচে এক বিশাল বন্দিখানা আছে। কেন এটা দুনিয়ার অদ্বিতীয় দোজখখানা? তার পক্ষে আজর ওয়াইজম্যান যুক্তি দেন যে আমরা এই দোজখখানার জন্য যে টেকনোলজি ব্যবহার করেছি, হিটলার তার কনসেন্ট্রেশন ক্যাম্পের জন্য তা কল্পনাও করেননি। আরেকটা পার্থক্যের কথা আজর ওয়াইজম্যান বলে থাকে, সেটা হলো হিটলার ছিলেন স্বৈরাচারী আর আমরা দুনিয়ায় গণতন্ত্র প্রমোট করছি। একদল বন্দী বন্দিখানার ময়লা পরিষ্কার ও ঘষা মাজা করছিল। সপ্তাহে একদিন বন্দিখানা ঘষা মাজা পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। সাউতরাহ এর বন্দীদের জন্য সপ্তাহের এ দিনটি বহুল আকাঙ্ক্ষিত দিন। কাজ করতে গিয়ে সবার এদিন একত্র হবার সুযোগ হয়। হাতে পায়ে পরানো হয় নতুন শেকল। শেকল 1.5 ফুট লম্বা হওয়ায় চলাফেরায় কিছুটা সুবিধা হয়। সবচেয়ে বড় কথা, পায়ে পরানো কাঁটার জুতা খুলে নেওয়া হয়ে থাকে। বন্দীদের জন্য এ কাঁটার জুতা খুবই ভয়ঙ্কর। জুতার তলিতে বসানো থাকে অতি শুকনো কাঁটার সারি। এই কাঁটা অত্যন্ত যন্ত্রণাদায়ক। এ জুতা পায়ে দিয়ে হাঁটা তো দূরের কথা, দাঁড়ানোও যায় না। জুতা পায়ের সাথে লক করা থাকে বলে খোলাও যায় না। এ জুতা বন্দীদের উপর নির্যাতনের ক্ষেত্রে নতুন সংযোজন। সত্যি বন্দিখানাকে আজর ওয়াইজম্যান দোজখে পরিণত করেছে। বন্দীদের কম্বল ও কাপড় আরামদায়ক না হলেও কষ্টদায়ক ছিল না শুরুর দিকে, কিন্তু এখন কম্বল ও কাপড় চোপড় হয়ে দাঁড়িয়েছে আরেক ভীতির কারণ। ওগুলোতে ছারপোকা জাতীয় এক ধরনের পোকার বাস। গায়ে দিলে ওগুলো গায়ে চড়ে বেড়াতে শুরু করে এবং কামড়াতে থাকে। তাছাড়াও কম্বল ও কাপড় চোপড় গায়ে দিলে সর্বাঙ্গ চুলকাতে শুরু করে। ভীষণ জ্বালা যন্ত্রণায় কম্বল ও পোশাক গায়ে রাখা খুবই কঠিন হয়ে দাঁড়ায়। আবার প্রচণ্ড শীতের মধ্যে ওগুলো গা থেকে নামানোও যায় না। এক ভয়ঙ্কর অবস্থার মধ্য দিয়ে বন্দীদের প্রতিটি মুহূর্ত অতিবাহিত হয়। সুতরাং 7 দিনের এই একটা দিন তাদের জন্য পরম আকাঙ্ক্ষার। যদিও এদিন তাদের যে কাজটা করতে হয় তা ক্লিনার ও মেথরদের কাজ। 6 দিনে বন্দিখানায় যে মলমূত্র ময়লা জমে 7ম দিনে তা পরিষ্কার করতে হয়। তবু পায়ে কাটার জুতা থাকে না এবং ভিন্ন ধরনের কাপড় পরা যায় বলে এই কাজটাই সবার কাছে পরম আরামদায়ক। আজর ওয়াইজম্যানের মতে সপ্তাহের 7ম দিনকে কিছুটা আরামদায়ক করা হয়েছে 6 দিনের কষ্টকে তীব্র করে তোলার জন্যে। কষ্ট অভ্যাসে পরিণত হয়ে কষ্ট কমে যায়, এটা যাতে না হয় এজন্যই আজর ওয়াইজম্যানের এ ব্যবস্থা। একদল বন্দী একটু সুযোগ পেয়ে আলাপ করছিল। ইন্দোনেশিয়ার একজন বন্দী ভাঙা ইংরেজিতে জিজ্ঞেস করল তুরস্কের একজন বন্দীকে, মিস্টার বায়ার, গত সপ্তাহে আপনার কাছ থেকে ব্যাপারটা জানার পর থেকে আমি ভাবছি, আমার মনে হচ্ছে কি জানেন, দুনিয়ার এ দোজখখানাটা মুসলমানদের প্রায়শ্চিত করার শেষ মঞ্জিল। মুক্তির সূর্যোদয় খুব সামনে। কোন ব্যাপারটা?
মিস্টার হাদি আমর? বলল, জালাল বায়ার। জালাল বায়ার তুরস্কের একটা মুসলিম চ্যারিটি ফান্ডের প্রধান। তুরস্ক ভিত্তিক এই ফান্ডটি গোটা দুনিয়ার বিজ্ঞান বিষয়ক শিক্ষার উন্নয়নে কাজ করে। সেই সাথে অসহায় কিন্তু প্রতিভাবান এমন মুসলিম শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দান করে। আজর ওয়াইজম্যানের WFA এই ফান্ড ধ্বংসের এক অংশ হিসাবে জালাল বায়ারকে কিডন্যাপ করেছে। তার বিরুদ্ধে অভিযোগ হল, শিক্ষা সহায়তার নামে তার ফান্ড ইসলামী রেনেসাঁ তথা মুসলমানদের মধ্যে হিংসা উদ্দীপ্ত করার কাজ করছে। আর ইন্দোনেশিয়ার হাদি আমর লিভিং মস্ক মুভমেন্ট বা মসজিদ আবাদ আন্দোলনের নেতা। এই আন্দোলনের কাজ হল মসজিদ সংস্কার করা, মসজিদে 5 ওয়াক্ত নামাজের ব্যবস্থা করা এবং মসজিদকে এলাকার শান্তি শৃঙ্খলার কেন্দ্রে পরিণত করা। আজর ওয়াইজম্যানের ওয়ার্ল্ড ফ্রিডম আর্মি এর কাছে এটা খুবই আপত্তিকর মনে হয়েছে। হাদি আমরকে কিডন্যাপ করা হয়েছে এই অভিযোগে যে সে সাম্প্রদায়িকতাকে উদ্দীপ্ত করে সন্ত্রাসবাদকে সাহায্য করছে। তার কাছে এখন দাবি করা হচ্ছে তার জনশক্তির একটা পূর্ণ তালিকা। কেন মনে নেই? আপনি বলেছিলেন দুনিয়ার এই দোজকখানায় আমাদের ইন্দোনেশিয়ার পিতৃস্থানীয় আহমদ সুকর্ণের বংশধর মোহাম্মদ সুকর্ণের সাথে রয়েছেন আমাদের পিতা কামাল আতাতুর্কের উত্তরসূরি কামাল সুলাইমান, মিশরের বাদশাহ ফারুকের প্রত্যক্ষ বংশধর আবদুল্লাহ ফারুক, লিবিয়ার বাদশাহ ইদ্রিসের উত্তরসূরি আহমাদ আল সেনুসি, তুরস্কের শেষ খলিফা আব্দুল হামিদের উত্তরপুরুষ ওসমান আব্দুল হামিদ, ইরানের রেজা শাহ পাহলবীর বংশধর মোহাম্মদ আলী রিজা এবং স্পেনের সোনালী ইতিহাসের নির্মাতা ও উমাইয়া শাসকদের ধ্বংসাবশেষের সপ্তদশ পুরুষ আব্দুর রহমান। দুনিয়ার এই দোজকখানায় এদের ঐতিহাসিক এই সম্মেলন কাকতালীয় বলা যাবে, কিন্তু আমার মনে হচ্ছে এটা আল্লাহ তাআলারই এক পরিকল্পনা। এই 7 ব্যক্তি, ঐতিহাসিক যে 7 ব্যক্তির উত্তরসূরি, সেই 7 ব্যক্তিকে আল্লাহ তাদের নিজ নিজ দেশে সব দণ্ডমুণ্ডের কর্তা বানিয়েছিলেন, কিন্তু তারা জাতি গঠনের পরিবর্তে জাতিকে বিজাতীয়দের হাতে তুলে দিয়েছেন। এই ঐতিহাসিক 7 পাপেরই প্রায়শ্চিত্ত করতে এসেছেন আপনারা। বলা যায় সেই 7 জনই এখন দুনিয়ার এই দোজকখানায়, বলল হাদি আমর। দুঃখের মধ্যেও হাসল জালাল বায়ার। বলল, আপনি চমৎকার একটি ইকুয়েশন করেছেন, কিন্তু মুক্তির সূর্যোদয় আপনি কোথায় দেখতে পেলেন? ঠিক দেখতে পায়নি, কল্পনার দিগন্তে তৃতীয় নয়ন দিয়ে অবলোকন করছে। অনেক খবর এ জেলখানার বাতাসেও ভাসছে। তার একটি হল আহমদ মুসা আজরস দ্বীপপুঞ্জে এসেছেন। আহমদ মুসা আল্লাহর এমন এক বান্দা যাকে সংগ্রাম ও সাফল্য অনুসরণ করে থাকে। হ্যাঁ, আহমদ মুসার কথা আমিও শুনলাম। মিনিট কয়েক আগে আমাদের কামাল সুলাইমান ও ওসমান আব্দুল হামিদ বলল যে আহমদ মুসা তেরসিয়ারা দ্বীপে WFA কে বিধ্বস্ত করে হারতা দ্বীপে এসেছেন, বলল জালাল বায়ার। সত্যি? কার কাছ থেকে তারা জানলেন? হাদি আমর আনন্দে চোখ উজ্জ্বল করে বলল, ফ্রান্স থেকে সাংবাদিক বুমেদিন বিল্লাহকে ওরা ধরে এনেছে, তার কাছ থেকে ওরা শুনেছেন, বলল জালাল বায়ার। বুমেদিন বিল্লাহ? আলজেরিয়ার পিতৃস্থানীয় বেন বিল্লাহর কি কেউ? জিজ্ঞাসা হাদি আমরের। শুনলাম শুধু বেন বিল্লাহ নয়, আলজেরিয়ার দীর্ঘদিনের শাসক হুয়ারি বুমেদিনের বংশের সাথেও তিনি সম্পর্কিত। তিনি যেমন বেন বিল্লাহর গ্রেট গ্রেট গ্র্যান্ডসান, তেমনি তিনি হুয়ারি বুমেদিনেরও গ্রেট গ্রেট গ্র্যান্ড ডটারের স্বামী। স্থানকাল পাত্র ভুলে গিয়ে হাদি আমর হাততালি দিয়ে উঠল, বলল উচ্চ স্বরে, তাহলে বংশীয় প্রায়শ্চিত্ত করার সংখ্যা 8-এ দাঁড়ালো। আর বুমেদিন বিল্লাহ প্রায়শ্চিত্ত করবেন 2 জনে। কথা শেষ করতে পারল না হাদি আমর। পাশ থেকে উত্থিত বাঘের মতো সিংহের গর্জন তার কণ্ঠ থেমে গেল। মুখ ফিরিয়ে দেখল 2 জন তাদের দিকে তেড়ে আসছে। কাঁধে তাদের স্টেন গান, হাতে পেরেক বিছানো বাটন। এই বাটন স্টেন গানের গুলির চেয়েও ভয়াবহ। স্টেন গান নিমিষে মানুষকে মেরে ফেলে, কিন্তু পেরেক বিছানো ব্যাটনের প্রহার মৃত্যুর চেয়েও ভীতিকর ও অসহনীয়। এই পেরেকের বিছানো ব্যাটন
WFA নির্যাতন অস্ত্রের তালিকায় আরেকটি নতুন সংযোজন। হাদিয়া মোরা 4 জন দাঁড়িয়ে গল্প করছিল। ব্যাটনধারী দুজন এসে 4 জনকে এলোপাথারি প্রহার শুরু করে দিল। জালাল বায়ার ও হাদিয়া আমরকে সবচেয়ে নির্দয়ভাবে প্রহার করতে লাগল। শীঘ্রই রক্তের পিণ্ডে পরিণত হল 2টি দেহ। অন্য 2টি দেহ রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েছিল। অন্যান্য বন্দীরা চারদিক থেকে সারিবদ্ধভাবে এগিয়ে আসছিল রক্তের পিণ্ডে পরিণত হওয়া তাদের সাথীদের দিকে। এমন ঘটনা বন্দিখানার সাধারণ ব্যাপার। সুযোগ পেলে একে অপরকে সেবা শুশ্রূষা করে থাকে বন্দীরা। ব্যাটনধারীরা তাদের রক্তস্নাত ব্যাটন ফেলে দিয়ে হাতে নিয়েছিল স্টেন গান। একসময় চারদিকে গম্ভীর কণ্ঠ ধ্বনিত হল, ধন্যবাদ ঈশ্বরের সন্তান প্রহরীরা। 4 জন বন্দীকে কাজের সময় অকাজ করার শাস্তি হিসেবে যে রক্তের পোশাক পরিয়েছ সেজন্য তোমাদের ধন্যবাদ। এখন বড় একটি সার্কেল দাও, ওদের চারদিকে কয়েকটা চেয়ার সাজিয়ে দাও রক্তের পোশাক পরা 4 জনের সামনে। বিখ্যাত নতুন মেহমান নিয়ে আসছি আমরা। রক্তাপ্লুত হাদি আমরদের সামনে কয়েকটা চেয়ার উঠে এলো। তার সাথে উপর থেকে নেমে এলো একটা সিঁড়ি। সিঁড়ি দিয়ে নেমে এলো রাজপুরুষের সাজসজ্জা পরিহিত একজন দীর্ঘকায় মানুষ। সে এসে বসল সিংহাসনের মতো একটা সুন্দর চেয়ারে। তারপরে নেমে এলো সফেদ শ্বশ্রুওয়ালা স্বর্গীয় চেহারার একজন লোক। তাকে ধরে নামে নিয়ে এসেছিল আরেকজন। তাকে বসানো হলো সিংহাসনের চেয়ারের সামনের একটা চেয়ারে। সে নেমে আসতেই বন্দীদের মধ্যে গুঞ্জন শুরু হয়ে গেছিল। কেউ কেউ উঠে দাঁড়িয়েছিল, কিন্তু একজন প্রহরী চিৎকার করে উঠল, কেউ কথা বলবে না, কেউ নড়বে না, দ্বিতীয়বার আদেশ দেয়া হবে না। বন্দীরা সবাই চুপ করল, কিন্তু সকলের চোখে মুখে বিস্ময় ও বেদনার ছাপ। সফেদ শ্বশ্রুওয়ালা স্বর্গীয় চেহারা লোকটি শেখুল ইসলাম আহমদ মুহাম্মদ। ইনি মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক আন্তর্জাতিক হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড এইডস ফর অপ্রেসড এর প্রধান। তাকে কিডন্যাপ করে সাও তোরাহতে আনা হয়েছে। শেখুল ইসলাম বসার পর সিঁড়ি দিয়ে নেমে এলো মাঝবয়সী কঠিন চেহারার এক লোক। সে বসল শেখুল ইসলামের ডান পাশে মুখোমুখি। সিঁড়ি দিয়ে প্রথম নেমে আসা সিংহাসন আকৃতির চেয়ারে বসা রাজসিক পোশাকের লোকটি আজর ওয়াইজম্যান, আর সর্বশেষ নেমে আসা কঠোর চেহারার লোকটি বেন্টো বেগিন, আজর ওয়াইজম্যানের নতুন অপারেশন চিফ। সবাই এসে বসলে আজর ওয়াইজম্যান তার সিংহাসনের নড়ে চড়ে সোজা হয়ে বসল। তাকালো রক্তপিণ্ডের মতো পড়ে থাকা 4 জনের দিকে। ওদের গা থেকে তখনও রক্ত ঝরছে, কাতরাচ্ছে ওরা যন্ত্রণায়। ওদের একজন পানি পানি বলে বিলাপ করছে। আজর ওয়াইজম্যানের দৃষ্টি তার প্রতি নিবদ্ধ হলো। বলল, ধৈর্য ধরো হাদিয়া মোর, দুনিয়ার পানি খেয়ে কি হবে? বেহেস্তের সরাবান তহুরা তোমাদের জন্য অপেক্ষা করছে। বলেই তাকালো একজন প্রহরীর দিকে, বলল, যাও হাদিয়া মোরকে 1 গ্লাস পানি দেখিয়ে ফিরিয়ে নিয়ে এসো। থামলো আজর ওয়াইজম্যান, হাসলো একটু। তারপর চারদিকে বসা বন্দীদের দিকে একবার চোখ ঘুরিয়ে নিয়ে বলল, তোমরা বিস্মিত হয়েছ শেখুল ইসলামের মতো বিখ্যাত একজন জনসেবক ও সকলের শ্রদ্ধাভাজন লোককে কেন আমরা দুনিয়ার এই দোজখে নিয়ে এলাম? কারণ একটাই, সেটা হলো তারা আমাদের বন্ধু নয়, তারাই আমাদের শত্রু। শেখুল ইসলাম সব মানুষের বন্ধু, কিন্তু আমাদের বন্ধু হতে রাজি হননি, তাই তিনি এখানে। একটু থেমে আজর ওয়াইজম্যান তার চোখ শেখুল ইসলামের দিকে ঘুরিয়ে নিল। শেখুল ইসলাম দেখছিল চারদিকের বন্দীদের অধিকাংশ বিখ্যাত লোক এবং শেখুল ইসলামের পরিচিত। প্রথমে তার বিস্ময়ের পালা, তাহলে নিখোঁজ বলে প্রচারিত সবাইকে এখানে এনে বন্দী রাখা হয়েছে? এসবই WFA এর কাজ। তার মন কেঁদে উঠল সকলের অবস্থা দেখে, বিশেষ করে হাদি আমরের অবস্থা তাকে দিশেহারা করে তুলল। জালাল বায়ার ও হাদি আমর দুজনই তার খুব প্রিয় ব্যক্তি। জনাব শেখুল ইসলাম, আপনি সবই দেখলেন এবং দেখছেন। এখন বলুন, আপনি আমাদের সহযোগিতা করতে রাজি কিনা? বলল আজর ওয়াইজম্যান শেখুল ইসলামকে লক্ষ্য করে। নতুন কোনো সহযোগিতার বিষয় হলে বলুন, শেখুল ইসলাম বলল নির্লিপ্ত নিরুত্তাপ কণ্ঠে। আমাদের প্রয়োজনের কথা আবার বলছি। 1, আপনার হিউম্যান ডেভেলপমেন্ট ও এইড ফর অপ্রেসড
প্রোগ্রামে যারা সাহায্য করে আসছে তাদের একটা পূর্ণ তালিকা আমরা চাই। 2, স্পুটনিক তার ডকুমেন্টগুলো কোথায় লুকিয়ে রেখেছে তারও সন্ধান আমাদের প্রয়োজন। শক্ত কিন্তু শান্ত কণ্ঠে বলল আজর ওয়াইজম্যান। শেখুল ইসলাম তার চেয়ারে সোজা হয়ে বসল। বলল ধীর কণ্ঠে, তালিকা আপনার প্রয়োজন নেই, সুতরাং তা আপনারা পাবেন না, একথা আগেই বলেছি। আর মিস্টার কামাল সুলাইমানদের স্পুটনিকের ডকুমেন্ট সম্পর্কে আমি কিছুই জানি না। তারা আমার পরিচিত, মাঝে মাঝে তাদের সাথে আমার কথা হয়েছে, কিন্তু ডকুমেন্ট নিয়ে কোনো কথা কোনোদিন হয়নি, এ কথা আমি আপনাদের বলেছি। তালিকার প্রশ্নে পরে আসছে জনাব। ডকুমেন্টের ব্যাপারে আপনার কথা যদি শেষ হয় তাহলে এই ডকুমেন্টের খবর কে জানবে জনাব? কামাল সুলাইমানরা নিশ্চয়, বলল আজর ওয়াইজম্যান। তা অবশ্যই জানবে, শেখুল ইসলাম বলল। তাহলে দয়া করে ওদের বলে দিন যেন ডকুমেন্টগুলো কোথায় তা আমাদের বলে দেয়, বলল আজর ওয়াইজম্যান। স্পুটনিক ধ্বংস হওয়ার সাথে সাথে তাদের অন্তর্ধান ঘটেছে, ওরাও কি তাহলে আপনার এখানে বন্দী? শেখুল ইসলাম বলল, হ্যাঁ, ওরাও আমার এ দোজকখানার বিশেষ মেহমান। এক্ষুনি ওদের নিয়ে আসা হচ্ছে। তারা আপনাকে শ্রদ্ধা করে, আপনি ওদের রাজি করান, বলল আজর ওয়াইজম্যান। আজর ওয়াইজম্যানের কথা শেষ হতে তাদের এবং হাদি আমরদের মাঝখানে 6-7 বর্গফুটের একটা সেল টিউব উঠে এলো। তার মধ্যে কামাল সুলাইমান সহ স্পুটনিকের ওরা 6 জন দাঁড়িয়ে। সেল টিউবটি মেঝের সমান্তরালে এসে স্থির হতেই সেলের চারদিকের প্রাচীর আবার নিচে ফিরে গেল। উন্মুক্ত মেঝের উপর দাঁড়ানো কামাল সুলাইমানরা 6 জন। ওদের 6 জনেরই বিধ্বস্ত অবয়ব, ভেঙে পড়া স্বাস্থ্য, দুর্বল দেহ, কিন্তু চোখে মুখে তাদের সুস্থতার অদ্ভুত দূপ্তি ও আত্মবিশ্বাসের অপরূপ আলো।